সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন হুমায়ুন আহমেদ রচিত এই সব দিন রাত্রি উপন্যাসটির ৮৮ পর্ব। আমি ওয়ারা কারিম, সাথে থাকুন। শারমিনের বাসায় ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গেল। বাড়ি রং করার লোকজন এসেছিল, এরা বিদায় নিচ্ছে। কিছু অপরিচিতা মহিলাকেও দেখা যাচ্ছে। আত্মীয় স্বজনরা আসতে শুরু করেছেন বোধহয়। তারা দূর থেকে কৌতূহলী হয়ে শারমিনকে দেখছে, কেউ কাছে এগিয়ে আসছে না। শারমিন হাত ইশারা করে জয়নালকে ডাকল। জয়নাল, কেউ কি এসেছিল আমার কাছে? হেজিনা আফা। রফিক সাহেব? হেজিনা আসেন নাই। ঠিক আছে, তুমি যাও। ভালো কথা, ঘর বদল করেছ? জি করছি। এখন আর নিশ্চয়ই মার্টি সাহেবকে দেখো না? জয়নাল মৃদু স্বরে বলল, জি দেখি, কাল রাতেও দেখছি। শারমিন কিছু বলল না। অশরীরী মার্টি শুধু জয়নালকে কেন দেখা দেবে? সে যাবে তার প্রিয়জনদের কাছে, আসবে তার কাছে, কিন্তু আসছে না। কেন আসছে না? শারমিন সিঁড়ি বেয়ে উঠতে লাগল। বড্ড ক্লান্ত লাগছে। দুটি বাচ্চা ছেলে নামছিল। এরা শারমিনকে দেখে থমকে দাঁড়ালো। তোমরা কারা? ছেলে দুটি জবাব দিল না, নিজেদের মধ্যে মুখ চাওয়াচাওয়ি করল। বিয়ে উপলক্ষে এরা নিশ্চয়ই এসেছে। ছেলে দুটি ভয় পেয়েছে। সম্ভবত তাদের বলা হয়েছিল দোতলায় উঠা যাবে না। এত আগে সবাই আসতে শুরু করলো কেন? কি নাম তোমাদের? তারা উত্তর না দিয়ে ছুটে নেমে গেল। শারমিনের ঘর তালাবন্ধ। আকবরের মা তালা খুলতে খুলতে বলল, বাড়ি ভর্তি হয়ে গেছে মাইনসে, এইটা ধরে ওইটা শোয়, কিছু কইলে ফুস কইরা উঠে, আমি অমুক আত্মীয় তমুক আত্মীয়। শারমিন বলল, আমার ঘরের সামনে কাউকে বসিয়ে রাখো, যাতে কেউ ঢুকতে না পারে। জি আচ্ছা। শারমিন হাত মুখ ধুয়ে বারান্দায় এসে দাঁড়ানোর সঙ্গে সঙ্গেই জয়নাল এসে খবর দিল, রফিক সাহেব এসেছেন। রফিক হাসি মুখে বলল, বিয়ের দাওয়াত নিতে এলাম। তুমি তো দাওয়াত দিলে না, বাধ্য হয়েই নিজে থেকে আসা। এর আগেও একদিন এসেছিলাম। খবর পেয়েছি। এখন বলো, বিয়ের দাওয়াত কি দিচ্ছ না? দিচ্ছি। বাসার সবাইকে নিয়ে আসবে, কাউকে বাদ দেবে না। তোমার চাকরি বাকরির এখনো কিছু হয়নি, তাই না? বুঝলে কি করে? থট রিডিং। তুমি কিছু খাবে? ঘরে তৈরি সন্দেশ ছাড়া যে কোনো জিনিস খাবো। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট, দুপুরে আমার খাওয়া হয়নি। কেন? কেন হয়নি সেটা ইম্পর্টেন্ট নয়, খাওয়া হয়নি সেটাই ইম্পর্টেন্ট। শারমিন উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, আচ্ছা রফিক, আমি যদি তোমার জন্য একটা চাকরির ব্যবস্থা করে দেই, তুমি করবে? কিরকম চাকরি? ভালো চাকরি, বেশ ভালো, মাসে ৩-৪ হাজার টাকার মতো পাওয়া যায়, এরকম কিছু। রফিক পাঞ্জাবির পকেট থেকে তার সিগারেটের প্যাকেট বের করল। অনেকখানি সময় নিয়ে সিগারেট ধরালো। তারপর ঠান্ডা গলায় বলল, না, করব না। কেন? তোমার কাছ থেকে কোনো সুবিধা নেব, এজন্য আমি তোমার কাছে কখনো আসিনি। কি জন্য এসেছ? কি জন্য এসেছি তা তুমি নিশ্চয়ই জানো। জানো না? শারমিন শুকনো মুখে হাসল। রফিক বলল, আজ বেশিক্ষণ থাকবো না, কাজ আছে। কি কাজ? বেকার মানুষেরই কাজ থাকে বেশি। তোমাদের ধারণা বেকাররা রাত দিন সিগারেট খায় এবং চায়ের দোকানে বসে আড্ডা দেয়। এ ধারণা ঠিক না। বেকার সম্পর্কে আমার কোনো ধারণা নেই। আমি আগে কখনো বেকার দেখিনি, তোমাকেই শুধু দেখলাম। কেমন লাগলো আমাকে? শারমিন জবাব দিল না। কিছু প্রশ্ন আছে যার কোনো জবাব দেয়া সম্ভব হয় না। খবরের কাগজে 3 লাইনের একটা বিজ্ঞাপন উঠেছে।
হোসেন সাহেব খুবই অবাক হলেন যে এটা কারো চোখে পড়ল না। লোকজন কি আজকাল বিজ্ঞাপন পড়ে না নাকি? তার ধারণা ছিল মেয়েরা বিজ্ঞাপন খুঁটিয়ে খুঁটিয়ে পড়ে, কিন্তু ধারণাটা সত্যি নয়। নীলু, শাহানা, মনোয়ারা এরা কেউ এই প্রসঙ্গে কিছু বলল না। মনোয়ারার চোখে না পড়াই ভালো। তিনি চান না মনোয়ারা দেখুক, কিন্তু অন্য দুজন কেন দেখবে না? বিজ্ঞাপনটা এরকম: শেষ চিকিৎসা, দুরারোগ্য পুরানো অসুখের হোমিওপ্যাথি মতে চিকিৎসা করা হয়। যোগাযোগ করুন এম হোসেন, 13/3 কল্যাণপুর, ঢাকা। 1 মাসের টাকা দেয়া হয়েছে। প্রতি সপ্তাহে 2 বার করে এই বিজ্ঞাপন ছাপা হবে। কিন্তু অবস্থা যা দাঁড়াচ্ছে তাতে মনে হয় না বিজ্ঞাপনে কোনো লাভ হবে। কেউ তো পড়ছেই না। হোসেন সাহেব খবরের কাগজ হাতে রান্নাঘরে ঢুকলেন। নীলু রান্না চড়িয়েছে। শ্বশুরকে দেখে সে বলল, কিছু বলবেন নাকি বাবা? না, তেমন কিছু না। আজকের খবরের কাগজটা কি পড়েছ? নীলু অবাক হয়ে বলল, হ্যাঁ, কেন? একটা বিজ্ঞাপন দিয়েছিলাম কাগজে, চোখে পড়ে নাই? তিনি খবরের কাগজ মেলে ধরলেন। ভাবলাম, হ্যাঁ, একটা বিদ্যা যখন শিখলাম কষ্ট করে, তখন কাজে লাগানো যাক। কি বলো? তা তো ঠিকই। এটাও এক ধরনের সমাজসেবা। কি বলো মা? তা তো নিশ্চয়ই। গরিব দুঃখীদের কাছ থেকে পয়সা নেব না ঠিক করেছি, তবে অন্যদের কাছ থেকে নেওয়া হবে। বাসায় এলে 10 টাকা, আর কল দিয়ে নিয়ে গেলে 20 টাকা। বেশি হয়ে গেল নাকি? না, বেশি হয়নি, ঠিকই আছে। হোসেন সাহেব ইতস্তত করে বললেন, বাড়ির সামনে একটা সাইনবোর্ড দিতে হবে, ডক্টর এম হোসেন হোমিও। কি বলো মা? লোকজন বিজ্ঞাপন দেখে আসবে, বাসা খুঁজে বের করতে হবে তো। সাইনবোর্ড তো দিতেই হবে। আপনি রফিককে বলে দিন, ও সাইনবোর্ড করিয়ে নিয়ে আসবে। হ্যাঁ, বলবো। আরেকটা কথা মা। বলুন। তোমার শাশুড়িকে কিছু না বলাই ভালো, মানে কিছু চিন্তা ভাবনা না করে রেগে যায় তো, সেজন্যই বলছি। না বাবা, আমি কিছু বলবো না। নীলুর কথার মাঝখানেই মনোয়ারা ঢুকলেন। হোসেন সাহেবকে দেখেই রেগে উঠলেন। রান্নাঘরে ঘুরঘুর করছো কেন? পুরুষ মানুষদের রান্নাঘরে ঘুরঘুর করা আমার পছন্দ না। যাও, টুনিদের বই নিয়ে বসাও। অন্যদিন হলে তিনি কিছু বলতেন। রান্নাঘরে পুরুষ মানুষদের থাকা উচিত না অনুচিত এই নিয়ে মোটামুটিভাবে একটা তর্ক বাঁধিয়ে বসতেন। আজ কিছুই বললেন না। টুনি এবং বাবলুকে নিয়ে পড়াতে বসলেন। মনোয়ারা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, তোমার শ্বশুরের কাণ্ড কারখানায় লজ্জায় মুখ দেখানো দেয়। পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছে, দেখেছ? এম হোসেন দেখেই সন্দেহ হয়েছিল, ঠিকানা দেখে বুঝলাম। তোমাকে বিজ্ঞাপনের কথাই বোধহয় বলছিল। জি। লোকটা যে বোকা তাও না, কিন্তু মাঝে মাঝে এমন সব কাণ্ড করে। সে এক মহা ডাক্তার হয়ে গেছে। পত্রিকায় বিজ্ঞাপন দিতে হবে, চিন্তা করো অবস্থা। নীলু মৃদু স্বরে বলল, কিছু বলার দরকার নেই মা। না বললে তো আশকারা দেয়া হবে। এইসব জিনিসে আশকারা দিতে নেই। টুনি এবং বাবলু পড়তে বসেছে। এদের পড়ানোর কাজটা হোসেন সাহেব নিজেই আগ্রহ করে নিয়েছেন। পড়াশোনা চলছে তার নিজস্ব পদ্ধতিতে। প্রতিদিন একটি করে অক্ষর নানানভাবে শেখানো হচ্ছে। হোসেন সাহেব হিসাব করে দেখেছেন 11টি স্বরবর্ণ শিখতে লাগবে 11 দিন, এবং ব্যঞ্জনবর্ণ শিখতে লাগবে 38 দিন। মোট 1 মাস 19 দিনে প্রতিটি বর্ণ তারা পড়তে এবং লিখতে শিখবে। আজ শেখানো হচ্ছে গ। হোসেন সাহেব প্রকাণ্ড একটা গ লিখে দেয়ালে ঝুলিয়েছেন। গ দিয়ে 2 লাইনের একটি ছড়া তৈরি করা হয়েছে। টুনি এবং বাবলু মাথা দুলিয়ে দুলিয়ে ছড়াটি পড়ছে। গতে হয় গরু, তার পা দুটি সরু, গরুর শিং বাঁকা, গরু যায় ঢাকা। বাবলু এমনিতে কথাবার্তা একেবারেই বলে না, কিন্তু ছড়া বলাতে তার একটা আগ্রহ আছে। সে টুনির সঙ্গে গলা মিলিয়ে সুর করে ছড়া পড়ছে। হোসেন সাহেব বললেন, এইবার লেখো। প্রথমে একটা গরুর ছবি আঁকো,
শিংওয়ালা গরু যে ঢাকার দিকে যাচ্ছে, এবং গরুর পাশে আঁকো একটা গ, তারপর তোমাদের ছুটি। টুনি বলল, না দাদু, ছুটি না, তুমি গল্প বলবে। আজ আর গল্প না। হুম, বলতে হবে, শীত বসন্তের গল্প বলতে হবে। না, আজ আর কোনো গল্প টল্প হবে না। বলতেই হবে, বলতেই হবে। গল্প বলায় হোসেন সাহেবের যথেষ্ট আগ্রহ আছে। গল্প বলতে না চাওয়া হচ্ছে তার দাম বাড়াবার একটা কৌশল। রোজই বেশ খানিকক্ষণ না না করেন এবং শেষ পর্যন্ত লম্বা চওড়া একটা গল্প শুরু করেন, যেটা শেষ হতে দীর্ঘ সময় নেয়। একসময় টুনি এবং বাবলু দুজনের চোখই ঘুমে জড়িয়ে আসে, তবু তারা জেগে থাকে। বাবলু এ বাড়িতে মোটামুটিভাবে সুখেই আছে বলা চলে। কোনো এক বিচিত্র কারণে শফিক বাবলুকে খুবই পছন্দ করে। সে যে আগ্রহ বাবলুর ব্যাপারে দেখায়, টুনির ব্যাপারে তা দেখায় না। এটা নীলুকে বেশ পীড়িত করে। এর মধ্যে রহস্য আছে কিনা কে জানে। অফিস থেকে ফিরেই শফিক ডাকবে, বাবলু সাহেব কোথায়? বাবলু যেখানেই থাকুক গলার স্বর শুনে ছুটে আসবে উল্কার বেগে। তারপর, বাবলু সাহেব কেমন আছেন? ভালো। সারাদিন কি করলেন? একগাল হাসি। কি কিছুই করা হয়নি? না বোধক মাথা নাড়া। শফিক অফিসের কাপড় ছাড়বে, সে দাঁড়িয়ে থাকবে পাশে। শফিক বাথরুমে যাবে হাত মুখ ধুতে, সে দাঁড়িয়ে থাকবে দরজার পাশে। শফিক অফিস ফেরত চা বারান্দায় বসে খাবে, সেও থাকবে বারান্দায়। নীলু অনেকবার ধমক দিয়েছে, কি সবসময় বড়দের সঙ্গে ঘুরঘুর করা, যাও খেলতে যাও। শফিক প্রশ্রয়ের সুরে বলেছে, আহা থাক না, বিরক্ত করছে না তো। ছুটির দিনগুলিতে শফিক দুপুরবেলা শুয়ে থাকে। বাবলু ঠিক তখন শফিকের পাশেই বসে থাকে এবং একটা হাত তুলে দেয় শফিকের গায়ে। এতটা বাড়াবাড়ি নীলুর ভালো লাগে না, কোনো কিছুর বাড়াবাড়িই ভালো না। নীলু প্রায় ভাবে এই প্রসঙ্গে শফিককে সরাসরি একদিন কিছু বলবে, বলা হয়ে উঠছে না। শফিক আজকাল আগের চেয়েও গম্ভীর। অফিসের ঝামেলা নিশ্চয়ই অনেক বেড়েছে। অফিস সম্পর্কে শফিক কখনো কিছু বলে না, কাজে আসলে কি হচ্ছে জানার উপায় নেই। অবশ্যই সে এখন ঘরে ফিরছে সকাল সকাল, টঙ্গী যাচ্ছে না। নীলুর ধারণা ছিল টঙ্গীর কাজ শেষ হয়ে গেছে বলে যেতে হচ্ছে না। সে ধারণাও ঠিক না, টঙ্গীর কাজ শেষ হয়নি, দায়িত্ব দেয়া হয়েছে অন্য একজনকে। কেন কে জানে। শফিক অফিসে ঢুকেই জানল খাস বিলেতি বড় কর্তা আজ অফিসে আসবেন। তিনি গতকাল সন্ধ্যায় এসে ঢাকায় পৌঁছেছেন। তার নাম মিস্টার টলম্যান। এ জাতীয় নাম বিলেতিদের পক্ষেই রাখা সম্ভব। বাঙালি মুসলমান কত বৎসর পর তার ছেলের নাম রাখবে লম্বা আহমেদ, বা আদৌ এরকম নাম রাখার মতো সাহস কি তাদের হবে? শফিক অবাক হয়ে লক্ষ্য করল নতুন বড় সাহেবের আচার আচরণ নিয়ে ইতিমধ্যেই অনেক গবেষণা হয়ে গেছে এবং জানা গেছে ইনি দারুণ কড়া লোক, অসম্ভব রাগী এবং অসম্ভব কাজের। মালয়েশিয়ার কোম্পানি যখন লাটে ওঠার মতো হলো তখন টলম্যানকে পাঠানো হলো। 1 মাসের মধ্যে সে সব ঠিকঠাক করে ফেলল। বিলেতি সাহেব একজন আসবেন জানা ছিল, গতকালই তিনি এসে পৌঁছচ্ছেন এটা শফিকের জানা ছিল না। সিদ্দিক সাহেব জানতেন, তিনি খবরটা অন্য কাউকে জানাননি। নিজেই গিয়েছেন এয়ারপোর্টে, সাহেবকে এনে প্রথম রাতে নিজের বাসায় ডিনার খাইয়েছেন। সিদ্দিক সাহেবের এই ধরনের লুকোচুরির কারণ শফিকের কাছে স্পষ্ট হলো না। কান ভাঙানির কিছু কি আছে তার মনে? সিদ্দিক সাহেব লোকটি বুদ্ধিমান, একজন বুদ্ধিমান লোক এ ধরনের বোকামি করবে না। সিদ্দিক সাহেব এতটা কাঁচা কাজ করবেন এটা ভাবা যায় না। সিদ্দিক সাহেব খবর নিয়ে এলেন মিস্টার টলম্যান 11:30টার সময় আসবেন। 12টা থেকে 12:30 পর্যন্ত অফিসারদের সঙ্গে মিটিং করবেন। কারখানা দেখতে যাবেন 3টায়, 4:30টায় যাবেন জয়দেবপুর। সিদ্দিক সাহেবকে অত্যন্ত উল্লসিত মনে হলো। শফিককে হাসতে হাসতে বললেন, জাত ব্রিটিশ তো, একেবারে বাঘের বাচ্চা।
শফিক ঠান্ডা গলায় বলল, হালুম হালুম করছিল নাকি? না, এখনো করেনি, তবে করবে। মালয়েশিয়াতে কি কাণ্ডটা করেছে জানেন তো? 4 জনকে স্যাক করেছে জয়েন করবার প্রথম সপ্তাহে। ইউনিয়ন গাইগুই করছিল। ইউনিয়নের চাইদের ডেকে নিয়ে বলেছে যদি কোনো রকম গোলমাল হয় কোম্পানি বন্ধ করে দিয়ে সে চলে যাবে। তাকে এই ক্ষমতা দেয়া হয়েছে। যে কোম্পানি লস খাচ্ছে তাকে পোষার কোনো মানে হয় না। কোনো রকম ঝামেলা হয়নি? অ্যাবসলিউটলি নাথিং। এখানেও কি এরকম কিছু হবে বলে আপনি মনে করেন? হতে পারে, আমি জানি না। জানবেন না কেন? তার সঙ্গে নিশ্চয়ই আপনার কথাবার্তা হয়েছে। এয়ারপোর্ট থেকে আনলেন, ডিনার খাওয়ালেন। আপনি কি অন্য কিছু ইঙ্গিত করছেন? না, আমি অন্য কিছুই ইঙ্গিত করছি না। টলম্যানের আসার খবর আপনি চেপে গেছেন, এটাই আমার কাছে রহস্যময় মনে হয়েছে। এর মধ্যে রহস্যের কিছু নেই। না থাকলেই ভালো। অফিসের সবাই ভেবেছিল নাম যখন টলম্যান তখন নিশ্চয়ই বেঁটেখাটো মানুষ হবে, কিন্তু দেখা গেল তাল গাছের মতোই। স্বভাব চরিত্রেও ভয় পাওয়ার মতন কিছু নেই। শান্ত, কথাবার্তা বলে নিচু গলায়, মিনিটে মিনিটে রসিকতা করে, নিজের রসিকতায় নিজেই হাসে প্রাণ খুলে। অফিসারদের সঙ্গে মিটিংটি চমৎকারভাবে শেষ হলো। টলম্যান বললেন, তিনি মনে করেন এখানে চমৎকার স্টাফ আছে যারা ইচ্ছা করলেই প্রতিষ্ঠানটিকে প্রথম শ্রেণীর একটি প্রতিষ্ঠানে দাঁড় করিয়ে দিতে পারে। তিনি এসেছেন এই ব্যাপারে তাদের সাহায্য করতে, এর বেশি কিছু নয়। যারা যারা সিগারেট খায় তিনি তাদের সবাইকে নিজের প্যাকেট থেকে সিগারেট দিলেন এবং হরতাল ও স্ট্রাইক প্রসঙ্গে বিলেতি একটি গল্প বলে সবাইকে মুগ্ধ করে দিলেন। গল্পটি এরকম: লেবার পার্টি ক্ষমতায় থাকাকালীন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা একবার ঠিক করলেন কিছু দাবি দাওয়া নিয়ে একদিনের জন্য স্ট্রাইক করবেন। ইতিহাসে এরকম ব্যাপার আর হয়নি। সবার ধারণা শেষ পর্যন্ত স্ট্রাইক হবে না। পত্রপত্রিকায় এই নিয়ে প্রচুর জল্পনা কল্পনা, চিঠি লেখালেখি। শেষ পর্যন্ত স্ট্রাইক হলো। অদ্ভুত ধরনের স্ট্রাইক। প্রফেসররা ঠিকই ক্লাস নিলেন, নিজের কাজকর্ম করলেন, শুধু সেই দিনটির বেতন নিলেন না। গল্প শেষ করে টলম্যান বললেন, এ ধরনের স্ট্রাইক তোমাদের দেশে চালু করতে পারলে বেশ হতো, তাই না? মিটিং শেষ করে নিজের ঘরে ফেরার 15 মিনিটের মধ্যে শফিক টলম্যানের কাছ থেকে যে চিঠিটি পেল তার সারমর্ম হচ্ছে, তুমি দায়িত্বে থাকাকালীন এই অফিসে নিম্নলিখিত অনিয়মগুলি হয়েছে। আমি মনে করি এই দায়িত্ব বহুলাংশে তোমার। 1 সপ্তাহের মধ্যে তুমি প্রতিটি অভিযোগ প্রসঙ্গে তোমার বক্তব্য লিখিতভাবে জানাবে। 3টি সুনির্দিষ্ট অভিযোগ পরের পৃষ্ঠায় আছে, বেশ খুঁটিয়ে লেখা। দুপুর 2টোর দিকে সিদ্দিক সাহেব এসে বললেন, শফিক সাহেব, আপনার চিঠির প্রসঙ্গে আমি কিছুই জানি না, আপনি বিশ্বাস করেন। এত ছোট মন আমার না। আমি ভদ্রলোকের ছেলে। এই টলম্যান ব্যাটার সঙ্গে আপনার ব্যাপারে আমার কোনো কথা হয়নি। শফিক শান্ত স্বরে বলল, আপনার কথা বিশ্বাস করছি। কাগজপত্র হেড অফিস থেকে তৈরি করে এনেছে সাহেব। আমি টলম্যানকে আপনার কথা গুছিয়ে বলবো। না, কিছু বলার দরকার নেই। শফিক অসময়ে বাড়ি ফিরে এলো। কবির মামা এসেছেন। টেবিলে পা তুলে সোফায় বসে আছেন গম্ভীর হয়ে। তাকে দেখেই মনে হচ্ছে মেজাজ অত্যন্ত খারাপ। মেজাজ খারাপ হবার মতো কারণ ঘটেছে। ট্রেনে আসার সময় একটা ছোটখাটো দুর্ঘটনা ঘটে গেছে। ট্রেন মোটামুটি ফাঁকাই ছিল। পা তুলে আরাম করে সিটে বসেছিলেন। তেজগাঁ স্টেশনে নামতে গিয়ে দেখেন চটি জুতো জোড়া নেই। পুরানো চটি, এমন কোনো লোভনীয় বস্তু নয়। মানুষ কি দিন দিনই অসৎ হয়ে যাচ্ছে? কোথাও যেতে হলে সারাক্ষণ নিজের জিনিসপত্র কোলের উপর নিয়ে বসে থাকতে হবে কেন? তাকে বাসায় আসতে হয়েছে খালি পায়ে। শফিক কবির মামাকে দেখে সালাম করবার জন্যে এগিয়ে গেল। কিরে, ভালো আছিস? জি। মুখ এমন শুকনো শুকনো লাগছে কেন? মাথা ধরেছে। অফিস থেকে চলে এসেছিস? জি।
সামান্য মাথা ধরাতেই অফিস ছেড়ে এসেছিস, বলিস কি? শফিক কিছু না বলে ভেতরে চলে গেল। কবির মামা অবাক হয়ে তাকিয়ে রইলেন। তিনি অসম্ভব বিরক্ত হয়েছেন। সমগ্র জাতির ভেতরেই কাজের প্রতি একটা অনীহা এসে গেছে। টঙ্গীতে একজন টিকিট চেকার উঠল। ৫-৬ জন যাত্রীর টিকিট দেখেই সে যেন ক্লান্ত হয়ে গেল। দুবার হাই তুলল। কবির সাহেবের কাছে সে এমন ভঙ্গিতে দাঁড়ালো যেন সে এক্ষুনি ঘুমিয়ে পড়বে। তিনি পাঞ্জাবির পকেটে হাত দিতেই সে বলল, থাক থাক, লাগবে না। তিনি বিরক্ত হয়ে বললেন, লাগবে না কেন? দেখেন। আরে না না, দেখতে হবে না। দেখতে হবে না কেন? ১০০ বার দেখতে হবে। টিকিট চেকার এরকমভাবে তাকালো যেন সে এমন অদ্ভুত কথা এর আগে শোনেনি। বড়ই আশ্চর্য কাণ্ড। কবির মামা সোফায় হেলান দিয়ে ভাবতে চেষ্টা করলেন, কেন দিন দিন জাতি এমন কর্মবিমুখ হয়ে যাচ্ছে? কাজে কেউ কোনো আনন্দ পাচ্ছে না। কেন পাচ্ছে না? এসব প্রশ্নের উত্তর কারা জানেন? সমাজবিজ্ঞানীরা। জাতি হিসেবে বাঙালি কর্মবিমুখ, এটা তিনি মানতে রাজি নন। মুক্তিযুদ্ধের সময় তিনি দেখেছেন কি অসম্ভব খাটতে পারে খাওয়া না খাওয়া রোগা মানুষগুলি। তখন পেরেছে, এখন কেন পারবে না? এখন কেন জোয়ান বয়সের একজন টিকিট চেকার ৩টা টিকেটে টিকমার্ক দিয়ে বোয়াল মাছের মতো হাই তুলবে? মনোয়ারা বললেন, গোসল করে নিন, ভাত দিয়ে দেই। একটু অপেক্ষা করি, বৃষ্টি আসবে আসবে করছে, বৃষ্টির পানিতে গোসল করব। বৃষ্টির পানিতে গোসল করবেন কেন? ঘরে কি পানির অভাব? কবির মামা থেকে থেকে বললেন, বয়স হয়ে যাচ্ছে, বেশি দিন বৃষ্টির পানি গায়ে লাগানো যাবে না, তাই সুযোগ পেলেই লাগিয়ে নেই। সরিষার তেল আছে ঘরে? জি আছে। নিয়ে আসো, তেল মেখে নেই, ঠান্ডা লেগে গেলে মুশকিল। মনোয়ারা বসলেন পাশেই। কবির মামা বললেন, তারপর বলো, তোমার খবরাখবর বলো। আমার কোনো খবর নাই। খবর নাই কেন? মনে হচ্ছে তুমি সবার উপর বিরক্ত। বিরক্ত হব না কেন? কে আমার জন্য কি করলো খুশি হবার মতো? কে কি করলো সেটা জিজ্ঞেস করবার আগে তুমি বলো, তুমি অন্যদের জন্য কি করলে? মনোয়ারা অবাক হয়ে বললেন, কি করলাম মানে? সংসার চালাচ্ছে কে? তুমি এমন ভাব করছো যেন তুমি না থাকলে সংসার আটকে যাবে। আটকাবে না? না, আটকাবে না। কারো জন্যেই কিছু আটকে থাকে না। মুশকিলটা হচ্ছে সবাই মনে করে তাকে ছাড়া সংসার অচল। বৃষ্টি নামলো বোধহয়, সাবান দাও, গামছা দাও। হোসেন আসবে কখন? জানি না কখন। কোথায় গিয়েছে বললে? জানি না কোথায়। তুমি কি আমার উপর রেগে গেলে নাকি? রাগ হবার মতো কিছু তো বলিনি। গামছা সাবান নিয়ে কবির মামা ছাদে চলে গেলেন। ভালো বৃষ্টি নেমেছে, ছাদে পানি জমে গেছে। তিনি খানিকক্ষণ শিশুদের মতো সেই জমে থাকা পানিতে লাফালেন। যখন আশেপাশে কেউ থাকে না, তখন সব বয়স্ক মানুষরাই বোধহয় খানিকটা শিশুর অভিনয় করতে ভালোবাসে। কবির মামা গায়ে সাবান মাখতে মাখতে লক্ষ্য করলেন, খাঁচায় 2টি কবুতর চুপচাপ ভিজছে। আনিসের ম্যাজিকের কবুতর। তার বিরক্তির সীমা রইল না। প্রথমত খাঁচায় পাখি আটকানোটাই একটা অপরাধ। তার চেয়ে বড় অপরাধ বন্দি পাখিগুলিকে ঝড় বৃষ্টির মধ্যে ফেলে রাখা। তিনি আনিসের ঘরে উঁকি দিলেন। আনিস আছো? আনিস ঘরেই ছিল। সে অবাক হয়ে উঠে এলো। তোমার কবুতর বৃষ্টিতে ভিজছে। পশু পাখিকে এভাবে কষ্ট দেবার কোনো রাইট নেই তোমার। এটা ঠিক না, অন্যায়। আপনি বৃষ্টির মধ্যে কি করছেন মামা? গোসল করছি, আর কি করব? আপনি কি মামা কবুতর 2টি ছেড়ে দিতে বলছেন? তোমার ম্যাজিকের যদি কোনো গুরুতর ক্ষতি না হয় তাহলে ছেড়ে দাও।
আনিস হাসি মুখে বৃষ্টির মধ্যে নেমে গেল। খাঁচা খোলার পর কবুতর দুটি উড়ে গেল না, ছাদের রেলিংয়ের উপর বসে রইল। আনিস বলল, দেখলেন মামা, বৃষ্টিতে ভিজতে ওদের ভালোই লাগছে। আনিস হুস করে ওদের তাড়াতে চেষ্টা করল, ওরা গেল না। উড়ে উড়ে বারবার রেলিংয়েই বসতে লাগলো। কবির মামা গম্ভীর গলায় বললেন, উঠতে ভুলে গেছে। আনিস বলল, ভুলে গেলেও শিখে নেবে, ওদের নিয়ে আপনি চিন্তা করবেন না মামা। তুমি ভিজছ কেন? আনিস হেসে বলল, ভিজতে ভালোই লাগছে। তোমার ম্যাজিক কেমন চলছে? ভালোই। যে শাস্ত্রটা তৈরি হয়েছে মানুষকে ফাঁকি দেওয়ার জন্যে, সেটা লোকজন এত আগ্রহ করে কেন শেখে বলো তো আমাকে। আপনি মামা শুধু ফাঁকিটা দেখলেন, ফাঁকির পেছনের বুদ্ধিটা দেখলেন না। আমি যদি এই বৃষ্টির ফোঁটা থেকে একটা গোলাপ ফুল এনে দেই, আপনার কেমন লাগবে? বলতে বলতেই আনিস হাত বাড়িয়ে একটি গোলাপ তৈরি করল। কবির মামা স্তম্ভিত হয়ে গেলেন, অবাক হয়ে তাকিয়ে রইলেন। কেমন লাগলো মামা? চমৎকার। শুধু চমৎকার? অপূর্ব। আমি মুগ্ধ হলাম আনিস। আপনার কি মামা মনে হয় না যে সত্যিকার ফাঁকিগুলি ভুলে থাকার জন্যে এ জাতীয় কিছু ফাঁকির দরকার আছে? তুমি খুব গুছিয়ে কথা বলতে শিখেছ। আনিস হাসতে লাগলো। কবির মামা বললেন, তোমাকে আমি নীলগঞ্জে নিয়ে যাব, গ্রামের লোকজনদের তুমি তোমার খেলা দেখাবে। নিশ্চয়ই দেখাবো, আপনি যখন বলবেন আমি তখনই যাব। অনেকক্ষণ ধরে ভিজছেন, নিচে যান, ঠান্ডা লেগে যাবে। ফুলটা নিয়ে যান মামা। তিনি গোলাপ হাতে নিচে নেমে এলেন। রাতের বেলা তার জ্বর এসে গেল। রফিককে যেতে হলো ডাক্তারের খোঁজে। শাহানা কপাল টিপে দিতে বসল। শাহানা শাড়ি পরেছে। মনোয়ারা কামিজ পরার উপর কঠিন নিষেধাজ্ঞা জারি করেছেন। 2 দিন পর যে মেয়ের বিয়ে হবে সে ফ্রক পরে ধেই ধেই করবে কেন? শাড়িতে শাহানাকে অপূর্ব লাগছে। ঘরে আলো কম, কবির মামার চোখে আলো লাগছে বলেই বাতি নেভানো। খোলা দরজা দিয়ে সামান্য কিছু আলো এসে পড়েছে শাহানার মুখে। কি সুন্দর লাগছে তাকে, যেন একজন কিশোরী দেবী। শাহানা বলল, এখন কি একটু ভালো লাগছে মামা? লাগছে। তোর বিয়ের ব্যাপারে কতদূর কি হলো? জানি না। খামাখা এটা ঝুলিয়ে রেখেছে কেন বুঝলাম না। এসব তো ঝুলিয়ে রাখার জিনিস না। শাহানা কিছু বলল না। কবির মামা বললেন, ছেলেটিকে তোর পছন্দ হয়েছে তো? শাহানা জবাব দিল না, খুব লজ্জা পেয়ে গেল। তিনি বিরক্ত গলায় বললেন, লজ্জা পাস কেন? একজন মানুষকে পছন্দ হয়েছে কি পছন্দ হয়নি এটা বলার মধ্যে লজ্জার কিছু নেই। পছন্দ হয়েছে। ভালো। যে কথাটা মনে আসে সে কথাটা মুখেও আসতে পারে, এবং আসাই উচিত। তোর বরের সঙ্গে আমার কথা হয়েছে, ভালো ছেলে, সব সময় হাসছে। সব সময় হাসলেই বুঝি ভালো ছেলে হয়? হ্যাঁ হয়। কুটিল মনের মানুষ সবসময় হাসতে পারে না, গম্ভীর হয়ে থাকে। তুমিও তো সবসময় গম্ভীর হয়ে থাকো। তুমি কি কুটিল মনের মানুষ? আমি গম্ভীর হয়ে থাকি? হ্যাঁ। কখনো হাসি না? না। কবির মামাকে দেখে মনে হলো তিনি অত্যন্ত চিন্তিত হয়ে পড়েছেন। শাহানা হাসতে শুরু করলো। কিছুক্ষণ চেষ্টা করলো হাসির বেগ সামলাবার জন্যে, সেটা সম্ভব হলো না। সে ছুটে গেল বারান্দায়। বারান্দায় কিন্নর কণ্ঠের হাসি দীর্ঘ সময় ধরে শোনা গেল। টুনি যোগ দিল সেই হাসিতে, তারপর বাবলু।
শিশুরা যাবতীয় সুখের ব্যাপারে অংশ নিতে চায়।